সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশের জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্ত করতে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন জানিয়েছেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। এছাড়া যাত্রাবাড়ী থানার গণহত্যা মামলায় আরও 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। গত 17 অক্টোবর, জুলাই, আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। মঙ্গলবার সকালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে প্রসিকিউশন বিষয়টি নিশ্চিত করেন। এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এদিকে র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্ত করতে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন জানিয়েছেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দাখিল করেন তিনি। আমার পা কাটার পরেও আমার এই এক পা নিয়ে আমি কোর্টের বারান্দায় অনেক দিন হাজিরা দিতে হয়েছিল। আমাদের দাবি যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। এছাড়া যাত্রাবাড়ী থানার গণহত্যা মামলায় আরও 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। এছাড়া এনটিএমসির সাবেক ডিজি ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করবেন প্রসিকিউটররা, এমন অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দ্রুত সংস্কার কাজ শেষ করে এই সরকার নির্বাচন দেবে, এটাই জাতি আশা করে। লালমনিরহাটের জেলা মাঠে জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। অবশ্য কাঙ্ক্ষিত সংস্কারের জন্য নির্ধারিত সময়ও সরকারকে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সরকারকে আমি বলতে আগেই তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে, যাতে করে তারা অন্তত একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জরুরি বিষয়ে অনির্বাচিত সরকারকে জনমতের আস্থা ও মত নিয়ে সংস্কার করতে হবে, বাকিগুলো জনগণের ভোটে নির্বাচিত সরকারের উপর ছাড়তে হবে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। খন্দকার মুশতাক ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান ছবি টানিয়েছিলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডেব। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু ভূমিকা না রাখলেও স্বাধিকার আদায়ের আন্দোলনে দেশের মানুষকে অনুপ্রাণিত করেছেন। আমাদের সাথে পার্থক্যটা কোথায়? শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন, স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছেন।
গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। 60-এর দশকে তিনি স্বাধিকারের আন্দোলন করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছিল, মানুষ ভোট দিয়েছিল, কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি। কিন্তু আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম যেটা, সেইটাতে তার যে স্বাধিকারের আন্দোলন সেখানে কিছু ভূমিকা রেখেছেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি, বরং তার যে সেই ভূমিকা স্বাধিকারের জন্য সেইটা মানুষকে সেই সময় মানুষ মনে রেখেছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক, আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার বিষয়ে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ আপনাকে অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয় না, এটা সুফল আপনি দেখিয়ে দেখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করানোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিতর্কিত ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সায়েদ খোকনের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। শেখ হাসিনা নাই, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে এখনো বহাল তবিয়তে আছে। এদেরকে অপসারণ না করলে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে অনুষ্ঠানে দেওয়া ছবি নামানোর বিষয়ে বক্তব্যের সংশোধনী দিয়ে পরে বিবৃতি দেন রিজভী। বিবৃতিতে তিনি জানান, তিনি মনে করেছিলেন বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। রিজভী তার বিবৃতিতে বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাকে রিমান্ডে পাঠানোর এই আদেশ দেন আদালত। এর আগে রাতে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। এদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার ছাত্র জনতার মিছিলে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে 6 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যা এবং ষড়যন্ত্রে সে নিজে সরাসরি জড়িত এবং সে ষড়যন্ত্র সরাসরি জড়িত এবং 14 দলকে সে মিটিং করেছে, সব কিছু সে পরিকল্পনা করেছে। তো বিজ্ঞ আদালত ওই পক্ষের বক্তব্য শুনে তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। বরগুনার একজন অবৈধ এমপি কয়েকবারই সে জনগণের ভোট হরণ করে সিল মেরে, দিনের ভোট রাতে মেরে বক্সে ভরে সে নিজকে অবৈধভাবে সে নিজকে এমপি ঘোষণা করেছিল। সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। COP29 সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় 5:15 প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা আজারবাইজানের রাজধানী বাকুতে অবতরণ করেন। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত।
COP29 সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার স্থানীয় সময় 5:15 প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীরা আজারবাইজানের রাজধানী বাকুতে অবতরণ করেন। সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে আল আজহার আল শরীফের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ এল তায়েবের সাথে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়ের পর তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া বাকুতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া COP29 সম্মেলনের মূল পর্বে যোগ দিতে সম্মেলনস্থলে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান। COP20 জলবায়ু সম্মেলনে বুধবার বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে 3টার মধ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে টেন্ডারের মাধ্যমে কাজে দেওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট হয়ে গেছে, এটা ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রয় প্রক্রিয়ার পিপিএ 2006 এবং পিপিআর 2008-এর বিধি বিধান প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণ বিষয়ক সভা শেষে উপদেষ্টা এই কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। যেভাবে করে টেন্ডারিং চলছে, একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটাকে তো ভাঙতে হবে এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলে কোথায় কোথায় ব্যত্যয়টা আছে, কোথায় কোথায় সংযোজন বিয়োজন করলে আসলে এই সিন্ডিকেটটা অন্তত কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, সেটা বুঝবার জন্যই আজকের এই আলোচনাটা। 5 আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়ার বিষয়টিকে সঠিক মনে করছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই বিষয়ে মন্তব্য করেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, 5 আগস্টের পর থেকে এখনও বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবী মামলা দায়ের করে আসছে, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর। এই সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। এই সময় বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, বিচার প্রশাসনের রাজনীতিকরণের ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। 2008 সালের বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলেও জানান তিনি। ওনারা যেভাবে কাজ আগাচ্ছেন আমি খুবই আশাবাদী হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে ওনারা যেরকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন, এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচার অঙ্গনে সমস্যা যা আছে সেগুলি আর থাকতো না কখনো, এবং আমাদের এখানে আইনের শাসন, মানবাধিকার, মানুষের অধিকার অনেক বেশি সুশক্ত হতো। জুলাই আগস্টে অভ্যুত্থানে ভাঙচুর, লুটপাট, হত্যার মতো নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা। এসব ঘটনায় অধিকাংশ মামলায় হয়েছে বেনামি বা সম্পৃক্ততাহীন ব্যক্তিরা বাদী হয়ে। এসব মামলায় অনেকে আসামিও হয়েছে। সম্পৃক্ততা না থেকেও তেমনি ঢাকার আশুলিয়ায় হয়েছে অনেক বেনামি মামলা। তবে পুলিশ বলছে ঘটনার সাথে জড়িত না থাকলে তদন্তে তাদের নাম বাদ দেওয়া হবে। আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর, জ্বালাপোড়াও, লুটপাট, হত্যা, গুম সহ চলে আইন বহির্ভূত নানা কর্ম। পরবর্তীতে এসব ঘটনার বিচারের জন্য শুরু হয় ঢালাও মামলা। এখন পর্যন্ত আশুলিয়া থানায় মামলা হয়েছে 60টি। এসব মামলার কোনোটায় জড়িত থাকার তালিকায় যুক্ত হয়েছে অনেক নিরীহ ব্যক্তির নামও। আবার এমন কাউকে আসামি করা হয়েছে যিনি ছিলেন আন্দোলনে অথবা আন্দোলনকারীদের সাথেই। এসব মামলার বেশিরভাগই আসামি করা হয়েছে কয়েক হাজার মানুষকে। তবে আশ্চর্যের বিষয়, মামলার বাদী চেনেন না আসামিকে, তবু এজাহারে নাম এসেছে নির্ভুল। আশুলিয়ায় তেমনই ঘটনার সন্ধান মিলেছে। ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হলেও মামলা করেননি মা। আশুলিয়া থানায় কে বা কারা এই মামলা করেছেন জানেন না তিনিও। বিচারের জন্য মামলা আমি মা হিসেবে তো বিচার অবশ্যই চাইব। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে
সুষ্ঠুভাবে বিচারটা যেন কার্যকর হয়, আমি এটাই আশা করব। এমন মামলায় আসামির তালিকায় যুক্ত হয়েছেন অনেক নিরপরাধ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের লক্ষ্যে এমন মামলা বলে দাবিও করেছেন অনেকেই। পরবর্তীতে যেন আর কোনো মামলায় সাধারণ জনগণের নামে না হয় সেই জন্য সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের নাতিকে হত্যা করা যারা পাচ্ছে তাদের আমরা বিচার চাই বা বিচার দেখতে চাই। আমাদের কেন আমাদের বিরুদ্ধে সে কেসটা করলো, আমরা তা চিনি না, জানি না। বেশিরভাগ মামলাই কোর্টে হওয়ায় থানা থেকে তেমন কিছু করারও ছিল না বলে জানিয়েছে আশুলিয়া পুলিশ। একই সঙ্গে জড়িত না থাকলে তদন্ত থেকে তাদের নাম বাদ দেওয়া হবে বলেও জানান তিনি। তারা যদি এই মামলার সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে তাদেরকে মামলা যখন কিনা বিজ্ঞ আদালতে যখন সিএস বা এফআরটি যখন দেব তখন তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। এমন বেনামি মামলা সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদেরকে হয়রানি থেকে রেহাই দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ইলিয়াস কমল, মাই টিভি। বিগত সময়ের চেয়ে বর্তমানে গণমাধ্যম পরিস্থিতির উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, জুলাই স্মৃতিকে কিভাবে জনস্মৃতিতে ধারণ করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চলছে দাবি করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তথ্য উপদেষ্টা। আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে। এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এখানে যারা রয়েছেন তাদের সাজেশন আমরা নিয়েছি। একদিকে রশিদ দিয়ে ফি আদায়, আরেকদিকে উচ্ছেদ অভিযান, এ যেন সব বিরোধী আচরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের ভেতরে অভিযান চালিয়ে হকারদের ভাসমান গাড়ি ডাম্পিং করেছে সিটি কর্পোরেশন। হকারদের অভিযোগ, ফি দিয়ে গাড়ি রাখার পরেও ক্ষতিগ্রস্ত তারা। অন্যদিকে রশিদ দিয়ে টাকা তুলে মালামাল রাখলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত নুসরাত শারমিনের রিপোর্টে। এভাবেই একে একে ভাঙা হচ্ছে ভাসমান ভ্যান এবং ট্রলি, যা দিয়ে ফুটপাতে ব্যবসা করেন হকাররা। রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে যৌথ বাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হকাররা বলছেন, দিনপ্রতি 50 টাকার রসিদ কেটে মালামাল রাখতেন পার্কে। প্রতিদিনের মতন সোমবার রাতেও একই নিয়মে হকাররা মালামাল রেখে বাসায় গেছেন। তবে সকালের উচ্ছেদ অভিযানে অনেকেই খুইয়েছেন ভ্যান, হারিয়েছেন বিক্রির মালামাল। আমরা গরিব মানুষ, সেটা করে খাই, আনে পার্কে রাখছি, পার্কের থেকে কালকে সব রাত্রে সব সকালে ভাঙি চুরি সব শেষ করে দিই। তারা যদি দুদিন আগে মাইকিং করে বলে দেওয়া হয়, কেন আমার কাছ থেকে 11 তারিখ কেন টাকা নিল? হেরা আমাদেরকে টিকিট দিছে নিরাপত্তার জন্য, তো আমরা রাখছি নিরাপদ এই জায়গা, নাহলে 500-600 গাড়ি ভাঙছে। হকারদের ভাসমান ট্রলির খোঁজে পার্কে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে ট্রাফিক বিভাগ বলছে, টাকার বিনিময়ে সড়কে বসা হকারদের আশ্রয় দিলে ব্যবস্থা নেওয়া হবে। তো যখনই আমরা বলি ওনারা সরে চলে যান, দেখি যে আমরা খুব ক্লিয়ার, আমরা খুশি হয়ে চলে যাই, কিন্তু আবার 2 ঘন্টা 1-1.5 ঘন্টা পরে আবার এগুলো নিয়ে চলে যান। এখন এরা যায় কোথায়? পরে আমরা আমাদের তথ্যে জানা গেল যে এগুলো এর মধ্যেই চলে আসে। কথা না শোনার কারণে অভিযানের প্রেক্ষিতে যেসব অবৈধ ভাসমান স্থাপনা আছে ওনারা এগুলো ধ্বংস করেছে। পার্কিং ফির মাধ্যমে হকারদের ভাসমান গাড়ি ও মালামাল রাখার কথাটি অস্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি জানায়, সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে হকারদের জিনিসপত্র রাখলে ব্যবস্থা নেওয়া হবে ইজারাদারদের বিরুদ্ধে। এই বিষয়টি যদি সিটি কর্পোরেশনকে বলা হয় সেটি সর্বৈব মিথ্যা বলবো আমি, কারণ এই বিষয়ে আমাদের বিন্দুমাত্র নলেজ নেই এবং এটা অবশ্যই এটা আমাদের সিটি কর্পোরেশনের কোনো নলেজ নেই এক্ষেত্রে। তবে যেটি করে থাকে সেটা হয়তো বা কে বা কারা কোন ব্যক্তিরা করেছে এটা তাদের ব্যক্তিগত দায়, এখানে সিটি কর্পোরেশনের কিছু। রাজধানীর সড়কগুলোকে যানজট ও হকার মুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করবে দক্ষিণ সিটি কর্পোরেশন, এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে এর বাইরে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বহাল থাকবে বলে আদেশে বলা হয়েছে। একই সঙ্গে রিসিভার নিয়োগে নিয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ সকালে এই আদেশ দেন।